পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের যে সিরিজটা চালাচ্ছি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য থাকছে। প্রতিটি প্রশ্ন ভালোভাবে দেখে নাও, কারণ এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে চলেছে। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, আর ভিডিওর মাঝখানে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো ভালো করে শুনেও নাও, কারণ ওই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। আর তোমরা যারা যারা পঞ্চায়েতের বিষয়ে ভালো করে শিখতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্ন উত্তর রয়েছে তোমাদের এখানে পর্ব 5, ঠিক আছে। এক এক করে তোমরা দেখতে থাকো। 61 থেকে 75 নম্বর প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা অ্যানালাইসিস থাকবে, ঠিক আছে। ভিজুয়ালস তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস থাকছে। দেখো, একদম প্রথমেই আলোচনা করব প্রথম প্রশ্ন নিয়ে তোমাদের সাথে। দেখো, গ্রাম পঞ্চায়েত এলাকার সীমানা তো থাকে, ঠিক আছে। সীমানা পরিবর্তন বা পুনর্নির্ধারণ করার আইনি ক্ষমতা কার রয়েছে? ধরো কোনো একটি গ্রামের তো একটা এরিয়া রয়েছে না, এই যে একটা ধরো একটা গ্রামের এই সাইডে একটা ধরো একটা গ্রামের এলাকা, এই এলাকাটা যে পরিবর্তন, এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার মতন। বা যে পুনর্নির্বাচন করার ক্ষমতা কার রয়েছে? এই ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে। রাজ্য সরকারই বলতে করে দিতে পারবে যে তোমাদের এই এলাকা থেকে আটু বাড়ানো হবে না কমানো হবে, সমস্ত কিছু রাজ্য সরকার কিন্তু নির্ধারণ করে, ঠিক আছে। তো রাজ্য সরকার সাধারণত জেলা শাসকের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে তার মাধ্যমে এই সীমানা পুনর্নির্ধারণের কাজ সম্পূর্ণ করে। আর আমাদের অফিসিয়াল নাম্বারও রয়েছে, এমন যদি ভালো নোট পেতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। এখানে দেখো, প্রত্যেকটা প্রশ্ন ভিজুয়াল আকারে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর কি কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে? না। তাহলে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই। পশ্চিম পঞ্চায়েতের আইন অনুযায়ী বর্তমানে নির্ধারণে প্রার্থী হওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নেই, ঠিক আছে। আচ্ছা, এবার চলো নেক্সট আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। দেখো, আমরা 63 নম্বর প্রশ্ন উত্তর পড়বো। এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব যদি একবার ভোটাভুটিতে বাতিল হয়ে যায় তবে কতদিনের মধ্যে পুনরায় তা আনা যায় না? 1 বছর। দেখো, একদম লেখা রয়েছে। দেখো, নিয়ম অনুযায়ী একবার অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেলে পরবর্তী 1 বছর বা 12 মাসের মধ্যে ওই প্রধানের বিরুদ্ধে নতুন করে কোনো অনাস্থা প্রস্তাব আনা যায় না, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতের জন্য। গ্রাম পঞ্চায়েত রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এক একটা মনোযোগ দিয়ে দেখো, কারণ এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের আসবে। দেখো, আমাদের 64 নম্বর কি, ভারতের কোন কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা নেই? আমাদের যে পঞ্চায়েতি, আমাদের যেরকম গ্রামে গ্রামে পঞ্চায়েত রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় পঞ্চায়েতই নেই। কোন কোন জায়গায়? এই যে দেখো রয়েছে নাগাল্যান্ড, যে মেঘালয় আর মিজোরাম, ঠিক আছে। এই 3টে স্টেটে, নাগাল্যান্ড, এটা হচ্ছে কি মেঘালয়, আর এটা হচ্ছে আমাদের মিজোরাম, ঠিক আছে। এই 3টে স্টেট আমাদের যে 7 সিস্টারের মধ্যে, এই 3টে স্টেটের মধ্যে কিন্তু কোনো, দেখো 1 2 3 4 5 6, এখানে হয়তো কোথাও একটা মিস্টেক করা আছে বা এদিক সেদিক করা আছে। 1 2 3 4 5 6 7, এই তো 7টা রয়েছে। 7টা স্টেটের মধ্যে 3টে স্টেটে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, মেঘালয় আর মিজোরাম। আর ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, এই প্রশ্ন বাদেও সেগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই শুনতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে কোনো কিছু মিস না হয়। ওই প্রশ্নগুলোও আমি যেগুলো মুখে এমনি বলে দেবো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর কোনটা ইম্পর্টেন্ট না, ভিডিওর মাঝখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই সমস্ত নোট, পিডিএফ, মেটেরিয়াল যা প্রয়োজন গ্রাম পঞ্চায়েতের জন্য যা মেটেরিয়ালসের প্রয়োজন, সমস্ত কিছু তোমাদের অঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। আমাদের এই অফিসিয়াল নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। নিচে দেখো 7430885955 নাম্বার তোমাদের। এবার দেখো, এই যে নাগাল্যান্ড, মিজোরাম রাজ্যে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। সেখানে ঐতিহ্যগত উপজাতীয় যে পরিষদ, ঠিক আছে, রয়েছে বলে সেখানে কিন্তু আর গ্রাম পঞ্চায়েতটা নেই, বুঝতে পারলে। চলো আমরা নেক্সট চলে আসবো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য, প্রত্যেকের জন্য, অন্তত গ্রাম রিলেটেড কোশ্চেনের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েত এলাকায় জন্ম ও মৃত্যুর ঘটনা ঘটার কতদিনের মধ্যে পঞ্চায়েত তা নথিভুক্ত করা বাধ্যতামূলক? 21 দিনের মধ্যে। জন্ম বা মৃত্যুর ঘটনা 21 দিনের মধ্যেই, ধরো কেউ জন্মালো 21 দিনের মধ্যে, সেটা কিন্তু সরকারিভাবে আপডেট করে নিতে হবে। বা মৃত্যু কারো যদি হয় সেটা সরকারিভাবে পঞ্চায়েতে আপডেট করে নিতে হবে 21 দিনের মধ্যে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত নথিভুক্ত করা বাধ্যতামূলক, ঠিক আছে। এটা বাধ্যতামূলক, কম্পালসারি, ঠিক আছে। চলো আমরা নেক্সট চলে আসবো। এবার আমরা নেক্সট চলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা চলে আসলাম 66 নম্বর প্রশ্নে। আমাদের প্রত্যেকটা ভিজুয়াল রয়েছে, প্রত্যেকটা ভিজুয়াল দেখে তোমাদের মনে রাখার মতন করে সমস্ত কিছু অ্যানালাইসিস করা আছে। বর্তমান পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের আইন বাস্তবে কবে থেকে কার্যকর বা এফেক্টিভ হয়েছে, ঠিক আছে। আইনটি কিন্তু 1973 সালে পাশ হলেও এইটা কিন্তু কার্যকারী হয় কত, 1974 পরের বছরে, ঠিক আছে। যে আমাদের যেটা কিনা তোমার 1973-তে
এটা কিন্তু তোমার পাস হয়ে যায়, কিন্তু অ্যাক্টিভ মানে আমাদের কার্যকারী হয় 1974-এ। ঠিক আছে, দেখো কত সুন্দর করে অ্যানালাইসিস ভিজুয়াল জিনিসগুলো তোমাদের জন্য রয়েছে। 1973 পাস হয় এবং 1974 সালে কার্যকারী। আমি বারবার কেন করছি, যাতে তোমরা জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারো। ঠিক আছে বন্ধু, তোমার প্রিয় বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারাও কিন্তু এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো যেন শিখতে পারে। দেখো পরবর্তী কোশ্চেন আমরা দেখবো এখান থেকে, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ের জন্য নির্ধারিত কর বা ট্যাক্স আদায় করার দায়িত্ব মূলত কোন কর্মীর ওপর থাকে? গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারী যে ট্যাক্স কালেকশন, ঠিক আছে, আমরা গ্রামে ট্যাক্স কালেকশন করে না, পঞ্চায়েত সহায়কের উপর এই দায়িত্ব থাকে। পঞ্চায়েতের যে সহায়ক তার উপরে দায়িত্বটা কিন্তু থাকে, যারা মানে সহায়ক হিসাবে কাজ করে গ্রাম পঞ্চায়েতে কর আদায় করার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে। ঠিক আছে, তোমাদের ভিডিওটি, তোমাদের এই যে টাইপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দুজন থাকে এবং নির্বাচিত সদস্যদের মাসিক ভাতা, ঠিক আছে, কারা নির্ধারণ করে বলো তো? দেখো সদস্যদের মাসিক ভাতার যে পরিমাণ নির্দিষ্ট করে দেয় রাজ্য সরকার, আমাদের যে রাজ্য সরকার তারাই কিন্তু এটি মাসিক ভাতা কিন্তু হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট চলে যাবো পরবর্তীটা আমরা দেখবো এখান থেকে। দেখো ভারতীয় সংবিধানে পঞ্চায়েতগুলিকে, আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, পঞ্চায়েতগুলিকে স্বায়ত্তশাসনের স্বায়ত্তশাসনের যে প্রতিষ্ঠান, ঠিক আছে, হিসেবে কাজ করার প্রয়োজনীয় ক্ষমতা অধিকার কে প্রদান করে? সংশ্লিষ্ট রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে এই ক্ষমতা প্রদান করে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো এখান থেকে, পরবর্তীটা আমরা দেখবো এখান থেকে। আমাদের 70 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে দেবো তোমাদের সাথে। গ্রাম পঞ্চায়েতের কোনো নির্বাচিত সদস্যকে যদি দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের জন্য তার পদ থেকে অপসারণ করতে হয়, তবে সেই চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে? গ্রামে যদি কেউ এরকম অবৈধভাবে কাজ করে, চুরিচামারি করে, ঠিক আছে, সরকারের পয়সা অনেকে লুটপাট করে খায়, তাকে যে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কার রয়েছে? এই ক্ষমতা রাজ্য সরকারের বা পঞ্চায়েত দপ্তরের হাতে রয়েছে। ঠিক আছে, সাধারণত মহকুমা শাসক SDO, ঠিক আছে, বা জেলা যে শাসকের তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। ঠিক আছে, দেখো 71 দাগেরটা কী রয়েছে? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের যে প্রকাশ্য নির্বাচনী প্রচার, ঠিক আছে, ইলেকশনের যে ক্যাম্পেইনগুলো হয়, ঠিক আছে, ক্যাম্পেইনিং ভোট গ্রহণের ঠিক কত ঘন্টা আগে শেষ করতে হয়? মানে এই যে পঞ্চায়েত নির্বাচন হয় না, সেখানে পঞ্চায়েত নির্বাচনের যে প্রার্থীদের প্রকাশ্য নির্বাচন, আমাকে ভোট দিন, মানে এই যে বিভিন্ন ধরনের, যে কেউ বলে আমাকে বিজেপিতে ভোট দিন, কেউ বলে তৃণমূলে, কেউ বলে সিপিএমে ভোট দিন, এই যে ভোট দিন চিলামিলি যে করে, ভোট গ্রহণের ঠিক ধরো যেদিন ভোট হবে তার কত ঘন্টা আগে এই সমস্ত প্রসেস শেষ করতে হয়। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার সময়ের ঠিক 48 ঘন্টা আগে থেকেই, মানে এক কথায় 24 মানে 2 দিন আগে থেকে বন্ধ করে দিতে হয় এসব হাউমাউ কাউমাউ। ঠিক আছে, প্রকাশ্য নির্বাচনী প্রচার বন্ধ করতে হয় 48 ঘন্টা আগেই, কিন্তু ব্যান করতে হবে, মানে চিলামিলি আর করা যাবে না, রাস্তাঘাটে মাইক নিয়ে বেরোনো যাবে না, 2 দিন আগে থেকেই সেটা বন্ধ করতে হবে, ভোটের 2 দিন আগে থেকেই। ঠিক আছে, আচ্ছা, কর অনাদানের কারণে গ্রাম পঞ্চায়েতের কি কোনো ব্যক্তির স্থাবর সম্পত্তি যেমন জমি বা বাড়ি সরকারি বাজেয়াপ্ত করতে পারে? না, ক্ষমতা নেই। মানে কেউ কর যদি ঠিকমতো না দেয়, ঠিক আছে, পঞ্চায়েত তাহলে কি তার জমি বাড়ি সেগুলি কি বাজেয়াপ্ত করে নিতে পারে? এক কথা সেটাই বোঝাতে চাইছে। ঠিক আছে, না, ক্ষমতা নেই, পঞ্চায়েতের সেই ক্ষমতা নেই। না, গ্রাম পঞ্চায়েতের হাতে সরকারি যে স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনো আইনি ক্ষমতা নেই। ঠিক আছে, তারা আইনি নোটিশ বা অস্থাবর সম্পত্তি যে ক্রোক করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের সাহায্য নিতে পারে, অন্য কারো সাহায্য নিতে পারে, কিন্তু নিজের ব্যক্তিগতভাবে কোনো রকম সেই ক্ষমতা নেই। ঠিক আছে, পঞ্চায়েতের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। দেখো 73 দাগে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে, যে পঞ্চায়েত এলাকার পানীয় জল, তারপর স্বাস্থ্য পরিষেবা এবং যে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে তদারকি করার জন্য গ্রাম পঞ্চায়েতে কোন বিশেষ উপসমিতি গঠন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, স্বাস্থ্য ও পরিবেশ উপসমিতি, মানে যেগুলি হচ্ছে পাবলিক হেলথ, তারপর ঠিক আছে, যে এনভায়রনমেন্ট, যে সাব কমিউনিটি যে বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েত প্রতিটি গুরুত্বপূর্ণ উপসমিতি কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে অ্যানালাইসিস করে নিচ্ছি। দেখো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, কেন্দ্রীয় সরকারের কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে দেশের গ্রাম পঞ্চায়েতগুলি উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদান লাভ করে? কেন্দ্রীয় অর্থ কমিশন, ঠিক আছে, সেন্ট্রাল যে ফাইন্যান্স কমিশন যে রয়েছে, এর সুপারিশের ভিত্তিতে এই আমাদের
পঞ্চায়েতগুলি উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদান লাভ করে, সরকারের কাছে টাকাটা মানে গ্রাম পঞ্চায়েতেরা এই আমাদের কেন্দ্রীয় যে কমিশন, অর্থ কমিশন রয়েছে তার সুপারিশেই কিন্তু এই ব্যাপারগুলো হয়। এটি পঞ্চায়েতগুলি উন্নয়নের জন্য সরাসরি আর্থিক অনুদান নিশ্চিত করে, ঠিক আছে, ডাইরেক্ট একদম কী করে গ্রামের যে আর্থিক উন্নয়নের জন্য তারা কিন্তু ফান্ড দেয়, ঠিক আছে, বা অর্থ দেয়। আমাদের আজকের লাস্ট কোশ্চেন আমরা এখান থেকে দেখে নেব। দেখো কি রয়েছে এখানে, যে ভারতীয় সংবিধানের 7ম তপশিলি অনুযায়ী, আমাদের 7 যে তপশিলি শিডিউল রয়েছে, এই শিডিউল অনুযায়ী, তপশিল অনুযায়ী যে স্থানীয় শাসন বা পঞ্চায়েত ব্যবস্থাটি কোন তালিকার বা লিস্ট অন্তর্ভুক্ত বিষয়, এটি সম্পূর্ণভাবে রাজ্য তালিকার স্টেট লিস্ট অন্তর্ভুক্ত একটি বিষয়, ঠিক আছে। 7ম তপশিলের অধীনে এই ক্ষমতা বণ্টিত রয়েছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আমাদের কী রয়েছে, 7ম তপশিলের অধীনে এই ক্ষমতা বণ্টিত রয়েছে। কী ক্ষমতা, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভারতের সংবিধানের 7ম তপশিলি অনুযায়ী যে স্থানীয় শাসন ও পঞ্চায়েতের ব্যবস্থাটি কোন তালিকায় রয়েছে, সেটা কিন্তু 7ম তালিকায় রয়েছে, ঠিক আছে, 7 শিডিউলের মধ্যে রয়েছে। তো এইভাবেই তোমাদেরকে কিন্তু কন্টিনিউ ভিডিও আমি দিচ্ছি, যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখতে পারছো। এবং তোমরা যদি এই নোট পিডিএফ যদি পেতে চাও, আমাদের ছোট্ট একটা কোর্স রয়েছে, সেই কোর্সের মাধ্যমে এর পাশাপাশি পঞ্চায়েতের সমস্ত রকম ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু অনেকেই বিষয়গুলো নিয়ে একটু বিভ্রান্তের মধ্যে রয়েছে। তোমাদেরকে লাস্ট আমি দেখো, চলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা অনেকে একটা কাজ করছো, তোমরা অনেকে একটা কিন্তু ভুল ডিসিশন নিচ্ছ মনে হচ্ছে। কারণ কি, দেখো এই জিনিসটা অনেকেই কোনো বুঝতে পারছো না। দেখো সরকার কি বললো সেটা আগে বুঝে নাও তো। সরকার বললো যে একদম নতুন করে সমস্ত কিন্তু সিলেবাস তৈরি হবে, ভালো করে বুঝবে। এই জিনিসটা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও। সরকার কি বলছে, নতুন করে কিন্তু কি হবে, সমস্ত সিলেবাস কিন্তু তৈরি হবে, ভালো করে বোঝো। এবার নতুন করে সিলেবাস তৈরি হলে দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অঙ্কটা থাকে, ম্যাথটা থাকবে, এটুকু আমরা বুঝতেই পারি। জিকেটা থাকবে, এই জিকেও আমরা বুঝতে পারি। এবার দেখো এই রিজনিং এবার কিন্তু ইনক্লুড আগে সেরকম পরিমাণে ছিল না, এখন কিন্তু ইনক্লুড হতে পারে। কিন্তু বাংলার যে ব্যাকরণ, এই পোর্শনটা হয়তো উঠিয়ে দিতে পারে, বাংলার ব্যাকরণ পোর্শনটা হয়তো উঠিয়ে দিতে পারে, যে বাংলার ব্যাকরণ পোর্শনটা কিন্তু তুলে দিতে পারে। এর জন্যই আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এখনও করছি না, তোমাদের জিকেটা দিচ্ছি, অঙ্কটা দিচ্ছি, রিজনিংটা দিচ্ছি। এটা যখনই সিলেবাস নতুন করে আসবে তখনই তোমাদেরকে সেটাও দেবো, ঠিক আছে। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই ইমিডিয়েট আমাদের এই নম্বরে, এই যে 74308859, এই 55 নম্বরে ছোটো আমাদের কোর্স রয়েছে, সবথেকে স্বল্প মূল্য, পশ্চিমবঙ্গের সবথেকে টপ লেভেলের সমস্ত জিনিস তোমাদেরকে শেখানো হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা আসার মতো রিলেটেড কোশ্চেন। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েট সিট বুকিং করে রাখো, নাহলে কিন্তু পরের সিট সংখ্যা নাও থাকতে পারে। তো এই হলো টোটাল ভিডিওটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবীদেরকে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই জিনিসগুলোকে সঠিকভাবে শিখতে পারে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।